কোথায় যাবেন? হানিমুনে। জান্নাত কোনো কিছু না বলে শুধু হালকা হাসলো। তারপর গাড়ি নিয়ে চলতে লাগলাম। তারপর গাড়ি নিয়ে থামলাম একটা মানব শূন্য জায়গায়, যেখানে কারো কোনো আসা যাওয়া নেই। একেবারে নীরব একটা জায়গা। কি হলো, এখানে আসলেন কেন? ওয়েট, বলেই গিয়ে সেখানে লাইটগুলো জ্বালিয়ে দিলাম। জান্নাত হা করে জায়গাটায় তাকিয়ে আছে। জায়গাটা হয়তো পছন্দ হয়েছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে পছন্দ হয়েছে। হুম, ভীষণ। আসলে এই জায়গাটায় গাছ সারি করে লাগানো, আর গাছগুলোতে নানা রঙের লাইট আর ঝাড়বাতি দিয়ে সাজানো। বাগানের সবগুলো গাছই সুন্দর করে সাজানো। রাতে জায়গাটা অনেক সুন্দর লাগে। আর এটা হলো আমার ফেভারিট জায়গা। কলেজ লাইফে আমরা সব বন্ধু মিলে এখানে আড্ডা দিতাম। এখন এতটা আশা হয় না। আর আজকে জান্নাতকে নিয়ে আসলাম। জান্নাত গাড়ি থেকে নেমে চারদিকটা হেঁটে দেখতে লাগলো। আমি বসে বসে জান্নাতকে দেখতে লাগলাম। এই পর্যন্ত সিজন প্রথমে শুনেছেন, এখন দ্বিতীয় সিজনে বাকি অংশ পাবেন। আর যারা প্রথম সিজন শুনেন নাই তারা গল্পের কিছু বুঝতে পারবেন না, তাই প্রথম সিজন আগে শুনে আসুন। প্রথম সিজন চ্যানেলেই দেওয়া আছে। হঠাৎ জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি রীতিমতো টাসকে খেয়ে গেলাম ওর এভাবে জড়িয়ে ধরা দেখে। আবার ভাবলাম বাইরের দেশে জড়িয়ে ধরাটা কমন ব্যাপার, তাই এতটা সিরিয়াস হলাম না। কি হলো, এভাবে জড়িয়ে ধরলেন কেন? আপনাকে একটা কথা বলবো আমি। বলেন। আমি আপনাকে জান্নাত আর কিছু বলার আগে আমার ফোনটা বেজে উঠল। তাকে দেখি নাফিজের কল, তাই ফোনটা পিক করলাম। কিরে, এখন ফোন দিলি কেন? মামা, টাকাটা কি করব? তুই কোথায় এখন? বাসায় বসে আছি। কাল সকালে আমার অফিসে নিয়ে আসিস। পাশে কেউ আছে নাকি? হুম। কে আছে রে মামা? জান্নাত। ও, তা তুই এখন কোথায়? বাসার ছাদে। ও। ছেলেটার কি খবর? ভালোই। চাচার আপনাকে সব বুঝিয়ে দিয়ে আসছি। ও, সারাদিন কিছু খেতে দিয়েছিস নাকি এমনি আছে? খাইয়ে দিয়ে এসেছি। ওকে, কাল সকালে দেখা হবে। তাকে দেখে জান্নাত অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? না, এমনি। বাসায় চলেন। ও, কি না বলবেন বলেছিলেন? বলার ইচ্ছে নেই, বাসায় চলেন। আমার থেকে ফোনটা বড় হয়ে গেছে আপনার কাছে। ও, এই কারণে রাগ করেছেন? কোনো কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। যেটা বলছিলেন সেটা এখন বলবেন নাকি পরে? মুডটাই খারাপ করে দিছেন, অন্য সময় বলবো। ওকে, তা এখানে থাকবেন নাকি বাসায় যাবেন? বাসায় যাওয়াটা ভালো। ওকে, তাহলে চলেন। চলেন। কি ভাবছেন? আচ্ছা, ফোনটা কে করেছিল? কেন? আমার কথায় বেরিয়ে দেওয়া মানুষটার নাম জানতে হবে আমাকে। সামি ফোন দিয়েছিল, আমার কলিগ। ও। আর কোনো কথা না বলে সোজা বাসায় চলে আসলাম। জান্নাত বাসায় চলে গেল। আমি গাড়ি নিয়ে গেলাম গোদামে। গিয়ে দেখি রহিম চাচা আর রুমা আপা বসে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো। বাবা, কেমন আছো তুমি? এই তো ভালো। তা আপনাদের কি অবস্থা? এই তো ভালো। তা বাবা, এই পোলারে আটকায় রাখছো কেন? চাচা, ও আমাদের পরিবারের ক্ষতি করতে চায়, তাই ওকে এখানে কিছুদিনের জন্য আটকে রেখেছি। ও। চাচা, সব কিছু ঠিকঠাক আছে? হ বাবা, এমনিতে সবকিছু ঠিকঠাকই আছে। চাচা, ও যদি মরেও যায় তা ওর হাত পায়ের ভান আপনারা খুলবেন না। আর ও যদি চেঁচামেচি করে তাহলে হিমেলকে কল দিবেন, ওকে? আচ্ছা বাবা। আমি ওনাদের সব কিছু বুঝিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। তারপর হালকা কিছু খেয়ে দিলাম একটা ঘুম। সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। তাকিয়ে দেখি সাথী, তাই উঠে বসলাম। কি হলো, অফিসে যাবে না? হুম। তা হঠাৎ সকাল সকাল আমার রুমে? না, এমনি। ও, তোমার প্রতিশোধ নেওয়ার ইচ্ছে কি মরে গেছে নাকি? এমনটা মনে হওয়ার কারণটা কি? প্রায় 3 মাস হয়ে গেল এই বাড়িতে আসলে, তাও এখনও কোনো ক্ষতি করলে না? নাকি আমাদের পরিবারের ভালোবাসায় তোমাকে বদলে দিয়েছে? কোনটা? সেটা সময় বলে দিবে, আপাতত তুমি অফিসে ওকে, যাও। বলে উঠে চলে গেলাম ওয়াশরুমে। রেডি হয়ে গেলাম নিচে। নাস্তা করে অফিসে চলে গেলাম। সারাদিন কাজ করে বিকেলে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে বসে বসে অপেক্ষা করতে লাগলাম কোরিয়ার জন্য। প্রায় সন্ধ্যার দিকে কুরিয়ারটা আসলো। রুমে নিয়ে পেপারগুলো চেক করে নিলাম। তারপর সেটাকে লকারে রেখে দিলাম। এখন সুযোগ খুঁজতে হবে জান্নাতের থেকে সাইনটা করিয়ে নেওয়ার। সন্ধ্যায় বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই জান্নাত আসলো। সারাদিন কোথায় ছিলেন?
কেন, অফিসে? ও, এটা বলেই জান্নাত আমার পাশে শুয়ে পড়ল। আমি কিছুটা অবাক হয়ে যাই ওর এমন আচরণ দেখে। আমি বিছানা থেকে উঠে সোফায় গিয়ে বসলাম। জান্নাত কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। ওই, আপনি এখান থেকে উঠে গেলেন কেন? দেখেন, এটা বাংলাদেশ। এখানে অবিবাহিত দুজন ছেলে মেয়ে একসাথে শুয়ে থাকলে সমস্যা। আপনিও কি এটা মনে করেন? আমি মনে করি না, কিন্তু আমার দাদু আগের কালের মানুষ। আর বিশেষ করে তোমার আপু দেখলে তো কি না কি ভাববে, অথবা ভাইয়া দেখলে ভাববে আমি ওনার শালির সাথে লাইন মারছি। ইসলামিক দৃষ্টিতে পাশে শোয়া তো দূরের কথা, দেখা করা পর্যন্ত হারাম। জানাত কিছু না বলে মুখটা বাঁকিয়ে ভেঙচি কাটলো। আচ্ছা, আপনি এখানে আসার কারণটা জানতে পারি? কারণটাই তো কালকে বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি শোনেননি। তা এখন বলা যাবে? না, আবার সময় আসলে বলবো। তা কবে আসবে সময়টা? এখানে আসেন, তারপর বলবো। না, আগে বলেন। আপনি আসবেন না আমি আসব? মানে? মানে হলো, আমি আপনার পাশে বসে সেই কথাটা বলতে চাই। কেন, কি এমন কথা যে পাশে বসে বলতে হবে? সেটা বলার জন্যই তো বসতে চাই। ওকে, আসেন। না, যে কথাটা বলবো সেটার জন্য এই জায়গাটা পারফেক্ট না। মানে? জান্নাতের কথা কিছুই মাথায় ঢুকছে না। মানে কথাটা সুন্দর একটা জায়গায় বলতে হবে। কি এমন কথা যে বলার জন্য মুড বা জায়গা পারফেক্ট হতে হবে? সময় হলে বলবো। ও, তা এখন কি করবেন? বয়ফ্রেন্ড থাকলে ঘুরতে যেতাম, কিন্তু এখন বাসাতেই থাকতে হবে। এত খোঁচা দিয়ে কথা বলছেন কেন? এমনি। আচ্ছা চলেন না, বাইরে থেকে ঘুরে আসি। বয়ফ্রেন্ড বানানোর ধান্দা নাকি? কিছুক্ষণের জন্য ওই রকমই। এখন চলেন, বাইরে ডিনার করে আসবো একেবারে। ওকে, আপনি বসেন, আমি রেডি হয়ে আসি। বলেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখি জান্নাত এখনও আসেনি। তাই সবার সাথে আমিও একটা আড্ডা দিতে বসে গেলাম। ভাইয়া, ম্যানেজারের কি খবর? পুলিশের কাছে কমপ্লেন করে এসেছি, বাকিটা ওরাই দেখে নেবে। ওকে, তা তুই হানিমুনে যাবি না? তুই কোথাকার কথা কোথায় নিয়ে লাগাচ্ছিস? মানে? তুই না ম্যানেজারের কথা বলছিলি, তাই এখন আবার হানিমুনের কথায় গেলি কেন? তো কি হয়েছে? তুমি যাবি কবে সেটা বল। না রাখ, আব্বুকে বলে দেখি। বলে আব্বুকে ডাক দিলাম। ভাইয়া আটকাতে গিয়েও পারল না। আব্বু, ভাইয়া আর ভাবি হানিমুনে যাবে না? হুম, ভালো কথা মনে করিয়েছিস। ওই হুসাইন, তুই কি শুরু করলি? ওদেরকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করতেছি আমি। এই তো, আমার আব্বুর মতো কথা বলছো। আব্বু, তুমি ওর পাগলামিতে তাল দিচ্ছ? তুই চুপ থাক। কি নিয়ে কথা হচ্ছে? তোমার দুলাভাইকে হানিমুনে পাঠানোর প্ল্যান করছি। ও তাই নাকি? দুলাভাই গিয়ে কয়েকদিন বাইরে গিয়ে ঘুরে আসেন। কি রে জান্নাত, কোথাও যাবি নাকি তুই? আপাতত আমি বাইরে যাব, কিন্তু কিছুদিন পর তোকে বাইরে পাঠানো হবে। মানে? তোদেরকে হানিমুনে পাঠানো হবে। সাথীর মুখটা লজ্জায় লাল নীল হলুদ হয়ে গেল। সাথী এখানে আর না দাঁড়িয়ে চলে গেল রুমে। ওকে, তোমরা থাকো, আমি একটু বাইরে যাব। আমাকে প্যারায় ফেলে চলে যাচ্ছিস? আমিও তোকে দেখে নিব। আচ্ছা, দেখে নিস। বলেই বাইরে চলে আসলাম। জান্নাতও চলে আসলো আমার পিছু পিছু। দুজনে এসে গাড়িতে বসলাম। তা কোথায় যাবেন বলেন? আপনি যেখানে নিয়ে যাবেন সেখানে। চলেন আপাতত গিয়ে একটু ঘুরে আসি সিনেমা হল থেকে। বাস্তবে সিনেমা হলে কোনো দিন যায়নি। সিনেমা হল এখনো চলে এদেশে? কি মনে হয়? বলে গাড়ি স্টার্ট দিয়ে চালাতে লাগলাম। আচ্ছা, এখন কি মুভি চলবে? আসেন, আপাতত গিয়ে ফিল্ম দেখি, পরে না হয় ডিনার করব। আপনি কি এর আগেও কখনো মেয়ে নিয়ে গিয়েছিলেন কখনো সিনেমা হলে? মানে? মানে আমার আপুকে নিয়ে বা তার আগে গার্লফ্রেন্ড নিয়ে গিয়েছিলেন সিনেমা হলে? গিয়েছি, তবে মেয়ে নিয়ে যাইনি। আপনাকে নিয়েই প্রথম যাব। ওকে। তারপর দুজনে গিয়ে বসলাম সিনেমা দেখার জন্য একটা কোনার সাইডে। সিনেমা শেষ হলে দুজনে বাইরে বের হলাম। তারপর গিয়ে দুজনে ডিনার করে নিলাম। তারপর বাসায় ফিরে আসলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস কেন? এই যে আপনার জন্য এত সুন্দর একটা সময় কাটালাম, তার জন্য, বুঝছেন? ও, ওয়েলকাম। তারপর দুজন বাসায় চলে আসলাম। আমি গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে রেডি হয়ে গেলাম। গিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। ফ্রেশ হয়ে 4-5 দিনে সাথী বিশেষ কারোর সাথে কথাই বলিনি, তাই শান্তি পেলাম একটু। ল্যাপটপের সিকিউরিটি লক পাল্টে আবার রেখে দিলাম। তারপর নিচে গেলাম। সবাই সেখানে বসে আছে, তাই আমিও গিয়ে বসে গেলাম। সাকুয়াত, এবার তো বিয়েটা করে ফেল দাদু ভাই।
সময় হলে করব। আর বিয়ে করব আমি। তোমার এত তাড়া কেন? না, তোর ভাই। কি হলো? ভাইয়া কি? বলতে গিয়ে থেমে গেলে কেন? না, কিছু না। তুই বিয়ে করবি কবে সেটা বল। সময় হলে করব, কিন্তু তোমাদেরকে যে ভাইয়া পাম দিতেছে সেটা বুঝছি। অযথা মিথ্যা বলবি না। হুম, সেটা দাদুর কথা শুনেই বুঝেছি যে কে তলে তলে পাম দিচ্ছে। দিচ্ছি তো। এত বড় হয়ে গেছিস, এখনো বিয়ে করছিস না, তো কি বলবো? তুই সকালের কাহিনীটার প্রতিশোধ নিতেছস, তাই না? হুম। তোর জন্য কতগুলো বিয়ে ভাঙলাম আমি, আর তুই এখন আমার বিপক্ষে রেখেছিস। মুখ ফসকে বের হয়ে গেছে। কথাটা শোনার সাথে সাথেই আম্মু আব্বু দাদু সহ বাকি সবাই চমকে তাকালো। ব্যাপারটা বুঝতে পেরে আমি জিহ্বায় কামড় দিয়ে ফেললাম। কি বললি তুই? না কিছু না, আমি এখন বাইরে যাব বলেই তাড়াতাড়ি বাইরে চলে আসলাম। তারপর গাড়িতে বসে বসে মনের আনন্দে গান গাইতে লাগলাম। তখনই কেউ একজন গাড়িতে উঠে বসলো। তাকিয়ে তাকিয়ে দেখি জান্নাত। আরে আপনি এখানে? আপনি তো দুলাভাইকে চিপায় ফেলে দিয়ে চলে আসছেন। কিভাবে? যেই কথাটা বলে এসেছেন সেটা নিয়ে এখন সবাই হাজারটা প্রশ্ন করতেছে, আর ভাইয়া উত্তর দিতে দিতে জান বের হচ্ছে। আমার পিছনে লাগতে আসলে এমনই হয়। আচ্ছা, এখন কি করবেন সেটা বলেন। এখন ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর সবাইকে আরও কিছু ধাপ্পা দিয়ে ঘুমাবো। জান্নাত কোনো কিছু না বলে আমার দিকে তাকিয়ে একটু হাসলো শুধু। তারপর দুজনে বাসার ভিতরে গেলাম। ভাইয়া আমার দিকে আগুনের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে, তাই বেশি কথা না বলে খেতে বসে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার গিয়ে সবার সাথে বসলাম। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? এমনি। আচ্ছা দাদু ভাই, তুই যে বলেছিলি তুই নাকি কোনো মেয়েকে পছন্দ করিস, তাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? পরিচয় হয়ে কি করবে? আরে, ওদের পরিবারের সাথে তোর বিয়ের কথাবার্তা ফাইনাল করতে হবে না? সময় হলে বলবো। সময় হবে কবে? জানি না বলে উঠে রুমে চলে গেলাম। সারাদিন অনেক মজা করেছি অফিসে, তাই আর বেশি চিন্তা না করে দিলাম একটা ঘুম। সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো। কিরে, উঠবি না? অফিসের টাইম হয়ে গেছে। আজকে শুক্রবার, উঠে নাস্তা করে নে। আর তোর আব্বু তোকে ডাকছে। তুমি যাও, আমি আসছি বলে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। নাস্তা করার সময় নিচে গিয়ে দেখি সবাই বসে আছে, তাই সবার সাথে আমিও বসে গেলাম। আব্বু ডেকেছিলে নাকি? হুম। কেন? সবাই আমাদের পরিবারের রীতি সম্পর্কে জানো নিশ্চয়ই। হুম। সো সাথী যেহেতু বংশের বড় বউ, তাই সাথীকে এই বাড়ির সব দায়িত্ব দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর তাকে আমরা আমাদের জমির ভাগ থেকে কিছু অংশ লিখে দিব। আব্বু, আমি কি করে? পারবে মা? আর তোমার শাশুড়ি তো আছেই। সাথী আর কিছুই বলল না, সবাই চুপচাপ বসে রইল। এটা বলার জন্যই ডেকেছিলে? হুম। এটা সবাইকে বলার কি আছে? আমি তো মনে করেছি কি না কি বলবে। আর এটা বলার কি আছে? শুধু শুধু আমার ঘুমটা নষ্ট করেছো। চুপ করে খা। ওকে বলে চুপচাপ খেয়ে নিলাম। মনে মনে ভয় একটাই, সাথী হাতে পরিবারের সব দায়িত্ব যাচ্ছে, আল্লাহ জানে আগে কি হয়। এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে শুয়ে পড়লাম। হঠাৎ সাথী রুমে আসলো, তাই উঠে বসলাম। পরিবারের দায়িত্ব তো আমার হাতে চলে আসতেছে, এখন কি করবে তুমি? সাথী, তুমি আমাকে এখনও ঠিকভাবে চিনোনি। আমাকে রাগেও না, তাহলে তোমাকে শূন্য করে ফেলবো তোমাকে। ওরে, আমি তো ভয় পাইছি। এসব নাটক আমার সামনে না করাই ভালো। আর তুমি রাগলে কি করতে পারবে আমার? সেটা তোমাকে আমি সময় হলেই দেখাবো। আর তুমি সবাইকে যে ভুল বুঝতেছো এটা তুমি নিজেও জানো না। আমি তো ভুলই বুঝি। আর তোমরা সবাই মিলে আমার আব্বুর যা করেছিলে তা ঠিক ছিল না। আমি আগেও বলেছি, তোমার আব্বুর সাথে যা হয়েছে তার জন্য দাদা দায়ী। ওকে, তা ওই বুড়া মরার পর তোমরা একবারও আব্বুকে ফিরে আসতে বলনি কেন? দাদির এই কথাটা আমার কলিজায় লাগলো। ঠিকই তো, দাদা মরার পর তো ছোট চাচাকে আসতে বলা হয়নি কেন? সাথীর কথাটা ভাবাতে লাগলো আমাকে। কি হলো, কথার উত্তর নেই কেন? তোমার কথাটা সত্যি, কিন্তু এটার উত্তর আমি সবার কাছ থেকে চাইবো। তুমি শুধু দেখে যাও। দেখো, আমাকে বুঝাতে এসো না। তোমরা সবাই মিলে আমার আব্বুকে বাইরে বের করে দিয়েছিলে, আর আমি এটার প্রতিশোধ না নিয়ে থামবো না। ওকে, যা করার করে নিও, কিন্তু আমি তো আছি নাকি, এটা মনে রেখো, তাহলেই হবে। ওকে জনাব। আর কিছু না বলে আমি শুয়ে পড়লাম। সাথেও চলে গেল। কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে গেলাম, কিন্তু বেশিক্ষণ ঘুমাতে পারলাম না। কেউ একজন কানে সুরসুরি দেওয়ায় ঘুমটা ভেঙে গেল।
তাকে দেখি জান্নাত পাশে বসে হাসতেছে। আমি কোনো কিছু না বলে জান্নাতের দিকে এক দৃষ্টিতে ওর হাসিটা দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, মেয়েটা সত্যিই পড়ি, হাসলেও অনেক সুন্দর লাগে মেয়েটাকে। এসব ভাবতেছিলাম, তখনই মাথায় একটা বুদ্ধি আসলো। জান্নাতকে এখন খুব প্রয়োজন আমার, ওকে হাতিয়ার বানানোর টাইম হয়ে এসেছে। এসব ভাবছিলাম, তখনই জান্নাতের ধাক্কায় হুঁশ ফিরল। ওই কি ভাবতেছেন এত? আপনার মায়াবী হাসিটাই হারিয়ে গিয়েছিলাম। বাহ, পাল্টানোর ট্রাই করতেছেন নাকি? কিছুটা ওই রকমই। ওকে। আচ্ছা, সন্ধ্যে কি ফ্রি আছেন নাকি? কেন? আপনাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? সেটা সন্ধ্যায় বলবো। ওকে, তাহলে আপনি ঘুমান, পরে কথা হবে। সারাদিন শেষে সন্ধ্যায় জান্নাতকে নিয়ে বাহির থেকে ঘুরে আসলাম। বাসা আসতে দেখি সবাই বসে আছে। উপরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসলাম, সবার সাথে বসলাম গল্প করার জন্য। কিরে, তোর বিয়ের কি খবর? মানে? আমার ছোট বৌমাকে কবে দেখা করাবি আমার সাথে? সত্যি করে বলো তো, তোমরা আমার ভালোবাসাকে কি মেনে নিবে? কেন নিব না বোকা? তাহলে দাদু, আমার কিছু প্রশ্নের উত্তর দাও তো। হুম, বল। তোমরা সবাই মিলে যদি আমার ভালোবাসাটাকে মেনে নিতে পারো, তাহলে আমাদের ছোট আব্বুর ভালোবাসাটাকে মেনে নাওনি কেন? কথাটা শুনে দাদু সহ সবাই একটা বড় সড়ো ধাক্কা খেলো। আমার দিকে চমকে তাকালো। কি হলো, উত্তর দাও। দেখ, তখন তো দাদা সবকিছু করেছিল। আমি অনেক বলেছি ওনাকে, কিন্তু উনি শোনেননি আমার কথা। দাদা মারা যাওয়ার পর ওনাদের ফিরে আসতে বলনি কেন? আমরা অনেক খুঁজেছি তোর ছোট চাচাকে, কিন্তু কোনো খোঁজ মেলেনি তার। জানি না ও কোথায় আছে, কেমন আছে। আমি সাথীর দিকে তাকিয়ে দেখি সাথীর চোখেও হালকা পানি। সাথীর দাদুর দিকে তাকিয়ে আছে। দেখো, খুঁজলে নাকি সব মিলে, আর তোমরা ছোট চাচাকে খুঁজে পাওনি কেন? দেখ, আমরা তো ছোট চাচাকে পুরো বাংলাদেশ খুঁজেছি, খবরের কাগজেও দিয়েছি, কিন্তু পাইনি। ওকে, এবার আমি খুঁজবো চাচাকে, আর তোমরা দেখো শুধু। আর আমার পছন্দের মেয়ে নেই, ঠিক আছে? বলে উপরে চলে আসলাম। তারপর রুমে গিয়ে বসেছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। আচ্ছা, আপনি কি বললেন? আমি কিছুই বুঝলাম না। আরে আসলে আমার একটা ছোট আব্বু। জান্নাতকে সব খুলে বললাম। শুধু বললাম না, জান্নাতের আব্বুই আমার ছোট চাচা। এটা ঘটনাটা আমি আগেও শুনেছি মনে হচ্ছে। কি জানি। আচ্ছা, আপনি থাকেন, আমি গেলাম। বসে বসে মোবাইল টিপতেছিলাম, তখনই সাথী রুমে আসলো কফি নিয়ে। কি ভেঙেছে আপনার ভুল? সাথী কোনো কিছু না বলেই চলে গেল। আমি নিজের মতো কফিকে চলে গেলাম খেতে। খাওয়া দাওয়া করে উপরে চলে আসলাম, তারপর ঘুমিয়ে গেলাম। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। সাধারণভাবেই কেটে গেল দিনগুলো। বিকেলে বাসায় এসে ফ্রেশ হয়ে এসে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। তখনই জান্নাত রুমে আসলো। কি হলো, কিছু বলবেন? আপনাকে একটা কথা বলবো বলেছিলাম, মনে আছে? হুম। আজকে সন্ধ্যায় বলতে চাই। সন্ধ্যায় আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। রেডি হন। আমি কিছু না ভেবে উঠে গেলাম রেডি হতে। তারপর রেডি হয়ে গাড়িতে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত এসে আমার গাড়িতে উঠলো। তারপর আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। কোথায় যাবেন বলেন? চালাতে থাকেন, আমি বলতেছি। ওকে বলে গাড়ি চালাতে লাগলাম। কিছুটা পথ যাওয়ার পর জান্নাত একটা নদীর পাড়ে থামাতে বলল। তাই গাড়ি থামিয়ে দুজনে নিচে নামলাম। বলেন, কি বলবেন? চলেন একটু হাঁটি। চলেন বলে দুজন পাশাপাশি হাঁটতে লাগলাম। আপনার হাতটা একটু ধরতে পারি? না না, সরি, সারা জীবনের জন্য ধরতে পারি? আপনি কি ইনডাইরেক্ট প্রপোজ করতেছেন নাকি? হুম। দেখেন, বাসা থেকে মেয়ে দেখতেছে, আর আপনি আগে বললে ভেবে দেখতাম, কিন্তু কে জানে কবে বাসা থেকে মেয়ে ঠিক করে বসে। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সব সামলে নেব। দেখো, আমি কি বলবো কিছুই বুঝতেছি না। আপনাকে কিছু বলতে হবে না, আপাতত বাসায় চলেন, সেখানে আরো বড় চমক বাকি আছে আপনার জন্য। কীরকম চমক? শুনলেই বুঝতে পারবেন। এখন চলেন বাসায়। আর কিছুক্ষণ বসি এখানে, জায়গাটা খুব ভালো, তাই কিছুক্ষণ থাকতে মন চাইছে। আপনার পছন্দের জায়গা এটা, তাই আপনার পছন্দ হতে হবে। জায়গাটা পছন্দ হয়েছে, কিন্তু আপনাকে পছন্দ হয়নি আমার। জানার কতটা শোনার সাথে সাথেই হাসি খুশি মুখটা একেবারে শুকিয়ে গেল। চোখের কোণে পানি চলে আসলো। ভাঙা গলায় জিজ্ঞেস করলো, কেন? কারণ তুমি অনেক পাতলা, আর পাতলামে আমার পছন্দ না। জান্নাত কাঁদো কাঁদো মুখটা এখন রাগে লাল হয়ে গেল।
চোখ দিয়ে যেন রক্ত পড়তেছে। হঠাৎ করে জান্নাত এসে আমাকে জোরে জড়িয়ে ধরে কেঁদে দেয়। তারপর কোনো কথা না বলে ঘাড়ে কামড় বসে দিল। আরে আরে, কি করতেছো? ও আমি পাতলা বলে ভালো লাগে না, শয়তান। বলে আবার কামড় বসে দিল। আহ আহ উফ, উফ, ব্যথা পাচ্ছি তো। আরে আমি তো মজা করেছি। আপনি পাতলা কে বলেছে? আপনি তো লেডি বডি বিল্ডার। এবার কামড় ছালো জান্নাত আমার দিকে অভিমানী নজর নিয়ে তাকিয়ে আছে। আমি পাতলা, তাই না? তাহলে এখন কোলে নিয়ে 1 ঘন্টা এই নদীর পাড়ে হাঁটবেন। কি? তাড়াতাড়ি কোলে নেন। আমি বাসে যাব? আগে কোলে নিয়ে হেঁটে নেন, তারপর বাসায় যায়েন। কি আর করেন, তাই ওকে এভাবে নিয়েই হাঁটতে লাগলাম নদীর পাড়ে। কিছুক্ষণ হাঁটার পর জান্নাত পিঠ থেকে নেমে পড়ল। এবার বাসায় যাওয়া যাক। আসছে বাসায় যেতে, এখন তো শুরু মাত্র। কি? এবার হাত দিয়ে কোলে তুলেন। কি আর করার, তাই কোলে তুলে নিলাম। পাতলা বলার সুদ তুলতেছে। কতক্ষণ এভাবে নিয়ে ঘোরার পর জান্নাত নামাতে বলল, তাই নামিয়ে দিলাম। আর বলবেন পাতলা মেয়ে? জীবনেও না। মনে থাকে যেন, বুঝছেন? ওকে। চলেন এবার বাসায় যাই। চলেন। তারপর জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। জান্নাত ভিতরে চলে গেল। আমি গাড়ি পার্ক করে ভিতরে আসলাম। হুসাইন, এদিকে আয়। বলো। আমরা তোর বিয়ে ঠিক করেছি। ও ও, ওকে। তা, কার সাথে? তোর বিয়ে ঠিক করেছি জান্নাতের সাথে। কি? বলেই বসা থেকে দাঁড়িয়ে গেলাম। জান্নাত আমার দিকে লাজুক চোখে তাকালো, আর বাকি সবাই হালকা হেসে উঠল। আমি সবার চিন্তা বাদ দিয়ে সাথের দিকে তাকালাম, কিন্তু ওর তেমন কোনো রেসপন্স নেই। কিরে, তোর মেয়ে পছন্দ হয়নি? কি বলবো কিছুই বুঝতে পারতেছি না, তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কথা বলতেছি না দেখে জান্নাত আমার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো। উপায় না দেখে মাথা নেড়ে শুধু হ্যাঁ বলে রুমে চলে আসলাম। রুমে আসতেই তৌফিকের কল আসলো। কিরে মামা, কি অবস্থা? ভালো। তা পেপার দুইটাই সাইন করাইছো তো? না, এখনো হয়নি। মামা, 5 দিনের ভিতর এটা সাইন করা, না হলে পরে সমস্যায় পড়ে যাব। কেন? আরে, যাকে দিয়ে কাজটা করাচ্ছি সে নাকি 2 মাস পরে অবসর নিয়ে নিবে। সো যা করা তাড়াতাড়ি কর। ওকে, আমি তোকে 3 দিনের ভিতরে সাইন করে পাঠাচ্ছি। ওকে, ভালো থাকিস। ওকে বলেই ফোনটা রেখে দিলাম। মাথা ঘুরতে লাগলো জান্নাতের থেকে কিভাবে সাইনটা করানো যায়। ভাবছিলাম কয়েকদিন পর বিয়ের সময় করিয়ে নিব, কিন্তু এখন তো মহা ঝামেলায় পড়ে গেলাম। ফ্রেশ হয়ে এসে ভাবতে লাগলাম কিভাবে করা যায়। ভাবতে ভাবতে কখন যে খাওয়ার টাইম হয়ে গেল খেয়ালই করিনি। আম্মুটাকে ভাবনা থেকে বের হয়ে খেতে গেলাম। খাওয়া দাওয়া করছিলাম, তখনই আব্বু বলে উঠল, ভাবতেছি কোম্পানিতে নতুন একটা ম্যানেজার জয়েন করাবো। ওকে, তা আগেরটার কি হলো? ওর তো কোনো খোঁজই নেই, আর পুলিশও ওই ছেলেটাকে খুঁজতেছে। পুলিশ কথাটা শুনতেই মাথায় একটা বুদ্ধি আসলো, তাই তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রুমে সেই ফোন দিলাম নাফিককে। কিরে মামা, এত রাতে ফোন দিলি কেন? আমাদের বেজে বা আমাদের ফ্রেন্ডসদের মধ্যে কেউ পুলিশ আছে রে? আছে। কেন? কে? শিহাব ছিল না, ওই যে চশমা পরতো সে। ও এখন কোন পদে আছে? বাপের টাকা আছে, তাই ঘুষ দিয়ে এসআইয়ের পদ নিয়ে নিয়েছে। গ্যাট, ওকে একটু ফোন দিয়ে ভার্সিটিতে আসতে বল তো, কালকে ওর সাথে কাজ আছে। ওকে। আসবে তো নাকি? আরে কি বলিস, শেষ বেলায় ওর কত হেল্প করেছিলাম, মনে নেই তোর? তো এখন আসবে না কেন? ওকে, তুই দেখ কি করতে পারিস, আমি বাকিটা দেখছি। ওকে। বলে ফোনটা রেখে আরামে একটা দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় গেলাম। গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতের কথা ভাবতে লাগলাম। জান্নাতকে বিয়ে করাটা কি ঠিক হবে নাকি ভুল, এসব নিয়ে ভাবছিলাম। তখনই কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। বুঝতে বাকি রইল না জান্নাত। কার কথায় তো ভাবতেছেন? আপনার। তাই নাকি? তা কি ভাবতেছিলেন? আপনাকে বিয়ে করব নাকি? জান্নাতের অবস্থা দেখার জন্য বাকিটা বললাম না। নাকি কি? কিছু না বলে অন্যদিকে ফিরে গেলাম, দেখি জান্নাতের অবস্থা কি হয়। কিছুক্ষণ পর জান্নাত কাঁদতেছে মনে হলো। ফিরে দেখি সত্যিই জান্নাত কাঁদতেছে। কি হলো, কাঁদতেছেন কেন? কিছু না বলে কেঁদেই যাচ্ছে। না, মজাটা বেশি হয়ে গেছে। আচ্ছা, তাহলে সেই বাকি কথাটাও বলতেছি। আপনাকে বিয়ে করব নাকি আপনাকে বিয়ে ছাড়াই সারা জীবন আমার কাছে রাখবো? আপনি যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকবো। ওলে ওলে, থাক,
এখন আর কাঁদতে হবে না। শয়তান, কি হলো, মারলেন কেন? আমাকে কাঁদিয়েছেন তাই। ওকে, অনেক রাত হয়ে গেছে, এখন রুমে যান। আমি তো আমার রুমেই আছি। মানে? মানে কয়েকদিন পর থেকে তো এটা আমারই হবে। সো কাল যেটা হতে যাচ্ছে তাই আগে থেকেই অভ্যাস করে নেওয়া ভালো না? ওরে আল্লাহ, বলে কি মেয়েটা? কি বলি সেটা বুঝতে হবে না। এখন আসেন, ঘুমাতে হবে। আয় আয় আয়, যান রুমে যান। চুপ, আসেন। রুমে এসে জান্নাত খাটে শুয়ে গেল। তারপর হাতের ইশারায় কাছে ডাকতে লাগলো, সরি, আপনি থাকেন এই রুমে, আমি গিয়ে অন্য রুমে ঘুমাবো। বলেই দরজার দিকে আসতে লাগলাম। তখনই জান্নাত এসে দরজায় দাঁড়িয়ে গেল। বুঝেছি, আপনাকে বিয়ের পরেই বাগে আনতে হবে। বুঝতে পারার জন্য ধন্যবাদ। আমি যে চলে যাব, তবে যাওয়ার জন্য গিফট দেন। কিসের গিফট? আর এত রাতে দোকান খোলা থাকবে নাকি যে গিফট পাওয়া যাবে? পুরো দোকানটাই সামনে, আর বলে গিফট নাকি পাওয়া যাবে না। কি বুঝাতে চাইছেন? বলবো না করে দেখাবো? মানে বলেন। জান্নাতের নজরটা কেমন যেন খারাপ হতে লাগলো। তারপর হাঁটি হাঁটি পায়ে আমার দিকে এগোতে লাগলো। ওকে, তাহলে আগে পানি খেয়ে নিই, তারপর বলবো। বলে গ্লাস থেকে পানি খেয়ে খাটের সামনে এসে দাঁড়ালো। শেষ, তাহলে এবার বিদায় হন। বিদায় হওয়ার গিফটটা তো লাগবে নাকি? বলেন কি গিফট? ওকে, একটা কিস করেন, তাহলে আমি চলে যাব। হ্যাঁ, কি? কি না জি। না, এটা আমি পারবো না। ওকে, তাহলে আমিও যাব না। কাকে ডাকবেন ডেকে নেন। কি করব কিছুই বুঝতে পারতেছি না। আর যে মেয়ে না দিলে এখন সারা বাড়ি মাথায় তুলে রাখবে। ওই কি এত ভাবতেছেন? না, কিছু না। দিবেন না এখানেই শুয়ে পড়বো, অনেক ঘুম পেয়েছে। ওকে, তাহলে এদিকে আসেন। আপনি আসেন, আমি যেতে পারবো না। ওকে, বলে আমি জান্নাতের কাছে গেলাম। আপনি আপনার কাজ করতে পারেন। ওকে। জান্নাতের থেকে 5 ইঞ্চি গ্যাপ রেখে দাঁড়ালাম। জান্নাত বারে বারে গ্যাপটায় তাকাতে লাগলো। তারপর আমি কিস করার জন্য চোখগুলো বন্ধ করে মুখটা এগোতে লাগলাম। হঠাৎ জান্নাত এসে আমাকে জড়িয়ে ধরে লিপ কিস করে দিল। ওর ব্যবহার দেখে আমি পুরাই অবাক। তারপর জান্নাত আমাকে নিয়ে খাটে পড়ে যায়। কয়েকটা কিস করার পর জান্নাত হাঁপাতে লাগলো। আজকে বুঝলাম আপু আপনাকে কেন বিয়ে করেনি। মানে? আপনি এতটা আনরোম্যান্টিক, তাই আপু আপনাকে রিজেক্ট করে দিয়েছে। ও, তাই রিজেক্ট মালটা আপনার কি প্রয়োজন তা জানতে পারি? সেটা বিয়ের পরে বলবো, এখন সরুন, ঘুমাতে যেতে হবে। আমি বেশি চিন্তা না করে ফ্রেশ হতে চলে গেলাম। হ্যাঁ, লিপস্টিক এত বাজে টেস্টটা আজকে বুঝলাম। যাই হোক, ফ্রেশ হয়ে এসে ঘুমাতে চলে গেলাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙলো, তাই উঠে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে অফিসের জন্য বেরিয়ে গেলাম। রাস্তায় জান্নাতকে নিয়ে করা প্ল্যানটা নাফিসকে বুঝিয়ে দিলাম। তারপর অফিসে কাজ করতে লাগলাম। দুপুরের পরে হিমেল ফোন দিয়ে বলল সঞ্জিত নাকি রাজি হয়ে গেছে, তাই বাকি প্ল্যানটাও বলতে। তারপর অফিস থেকে বেরিয়ে সোজা চলে গেলাম ক্লাবে। কী রে শিহাব, কী খবর? ভালো। তা তোকে সব কিছু বুঝিয়ে দিয়েছে না নাফিস? তারপর তুই? শিহাবকে বাকি প্ল্যানটাও বলে দিলাম। ওকে। আরেকটা কথা, তোর বড় ভাই কি ফাইন্যান্স নিয়ে পড়েছিল না? কেন? এখন কি করে? চাকরি করে নাকি এখনো বেকার? বেকারি। ঠিক আছে, আমাদের অফিসে পাঠিয়ে দিস। আমি তোর ভাইয়ের ট্যালেন্ট দেখেছি, ম্যানেজারের চাকরি হয়ে যাবে। কি বলিস মামা? শিহাবের চোখে হালকা পানি জমে গেল, কিছুটা আবেগী হয়তো হয়ে গেছে। আচ্ছা, আমি আব্বুকে সব বলে দিচ্ছি, তুই পাঠিয়ে দিস কালকে। ওকে? মামা তুই আজকেও আমাকে উপকার করলি, আমি তো ঋণ। ধুর, কি বলতেছিস? আর তোর ভাইয়াকে বলিস এখান থেকে যেন রাগটা কমিয়ে নেয়, কারণ তার হাতের নিচে এখন 20-40 জন কাজ করবে না, পুরো একটা কোম্পানির লোক কাজ করবে। সো ওনাকে একটু বুঝিয়ে বলিস ওনার চাকরিগুলো গেছে রাগের কারণে, সেটা আমি জানি। তাহলে আমি এখন যাই, পরে কথা হবে। বলি সেখান থেকে বেরিয়ে গেলাম। এরপর আর অফিসে না গিয়ে বাসায় চলে আসলাম 3টার দিকে। প্রচুর খিদে পেয়েছে, তাই আম্মুকে ডাকতে তার রুমে যাই। আম্মুর রুমে উকি দিয়ে দেখি ঘুমাচ্ছে, তাই আর ডাকলাম না। ভাবির রুমেও আর যাইনি। টেবিলে কী আছে দেখেই ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে চমকে গেলাম। এসে দেখি সব কিছু সুন্দর করে সাজানো, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছি না। প্রচুর খিদে পাওয়ায় আর বেশি চিন্তা করলাম না, হয়তো সাথী দেখেছে এসেছি, তাই হয়তো এসব রেডি করে দিয়ে চলে গেছে। খেতে বসে গেলাম। কিছুক্ষণ পর
হঠাৎ গ্লাসের দিকে নজর গেল, চিরকুটের মতো একটা জিনিস রাখা, তাই হাতে নিলাম। কে এই চিরকুট রাখলো? কিছুটা উৎসাহী হয়ে খুললাম। খুলে আমি অবাক হয়ে গেলাম যে এটা জান্নাত। তাই আর কিছুই বললাম না। কি হলো, কিছু বলতেছেন না কেন? কি বলবো? কি বলবেন মানে? থ্যাঙ্কসও দিবেন না? থ্যাঙ্কস কেন দিব? কেন দিবেন মানে? এত কষ্ট করে সবকিছু রেডি করে খেতে দিলাম, আর আপনি কিনা একটা থ্যাঙ্কসও দিবেন না? আমি কোনো পাগল বা পাগলিকে থ্যাঙ্কস দেই না। মানে? মানে হলো চিরকুটে হাতে ধরিয়ে দিলাম। ও আচ্ছা, থাক, লাগবে না আপনার ধন্যবাদ, থাকেন, আমি গেলাম। জান্নাত চলে গেল। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে দেখি জান্নাত শুয়ে আছে। লকার থেকে পেপারগুলো ব্যাগে নিয়ে নিলাম। জান্নাত এখন ওভাবেই শুয়ে আছে। আচ্ছা থ্যাঙ্কস লাগবে নাকি কিস? কোনটা লাগবে? জান্নাত আমাদেরকে ভূত দেখার মতো চমকে তাকালো। কি হলো বলেন? আপনি যা দেন। ওকে, তাহলে সন্ধ্যায় লেকের পাড়ে গাড়ি নিয়ে চলে যায়। ওকে, তা আপনি কি এখন কোথাও যাবেন নাকি? একটু অফিসে যাব, সন্ধ্যায় আপনাকে নিয়ে ঘুরতে যাব, তারপর রাতে একেবারে বাহিরে খেয়ে বাসায় আসবো। ওকে। তারপর বাসা থেকে বেরিয়ে শিহাবকে সব কাগজগুলো বুঝিয়ে দিয়ে আমি চলে গেলাম লেকের পাড়ে। আমি জানি জান্নাত এখন পর্যন্ত আসতে পারবে না, তাও যদি চলে আসে তাই বসে রইলাম। সন্ধ্যা 8টার দিকে জান্নাত ফোন দিল, তাই রিসিভ করলাম তাড়াতাড়ি। জান্নাত, কোথায় আপনি? জান্নাত কিছু না বলে কাঁদতে লাগলো। জানি এটা হওয়ার কথা, তাই বেশি একটা অবাক হয়নি। তারপরে এমনভাবে কথা বলেছি যেন জান্নাতের সন্দেহ না হয়। জান্নাত, কি হয়েছে বলো আমাকে। আমাকে পুলিশ থানায় নিয়ে এসেছে। কেন? আপনার কাছে আসার সময় রাস্তায় দুজনকে লিফট দিয়েছিলাম, তারা নাকি সন্ত্রাসী, আর তাদের সাথে আমাকেও পুলিশ ধরে নিয়ে এসেছে। আচ্ছা, কোন থানায় আছেন আপনি? থানায়। ওকে, আমি আসতেছি, তুই চিন্তা করো না। বলি ফোনটা রেখে দিলাম। তারপর গাড়ি নিয়ে রওনা দিলাম থানায়। এবার আমাদের প্ল্যানটা আপনাদেরকে বলি। আমি জান্নাতকে ফোন দিয়ে লেকের পাড়ে ডাকবো। তারপর রাস্তায় দুটো লোক জান্নাতের গাড়ির কাছে হেল্প চাইবে। জান্নাত যা দয়ালু তাতে নিশ্চিত লিফট দিবে। তারপর শিহাব এসে ওই দুজনকে ধরে নিয়ে যাবে, সাথে জান্নাতকেও ধরে নিয়ে যাবে। আমি গেলে শিহাব আমাকে বন্ধু বলে গলায় জড়িয়ে ধরবে। বাকিটা ওইখানে গেলেই জানতে পাবেন। আমি থানায় এসে পৌঁছে গেলাম। ভিতরে গিয়ে হালকা একটু অবাক হয়ে গেলাম। আব্বু ভাইয়া আর সাথেও থানায় এসে হাজির হয়ে আছে। ব্যাপারটা এখন একটু সমস্যাই হয়ে গেছে। তখন শিহাব ভেতর থেকে বাইরে আসলো, এসেই ভাব নিয়ে আব্বু আর ভাইকে বলল, কি হলো, আপনারা এখনো যাননি? যান, গিয়ে উকিল নিয়ে আসেন। আমি ইশারা দিলাম বাকিটা শুরু করতে। ওই, তুই হুসাইন না? স্যার। আমাকে চিনিস নাই? আরে আমি শিহাব, ব্যাটারি বলতি, আমাকে মনে আছে? ও হ্যাঁ। ওরা কি হয় তোর? আব্বু, ভাইয়া আর ভাবি, সবার সাথে পরিচয় করে দিলাম। ও আঙ্কেল, বসেন, দাঁড়িয়ে আছেন কেন? মেয়েটা কি হয় তোর? তোদের ভাবি হইব? কি বলিস, আগে বলবি না আমাকে? তারপর শিহাব একজনকে বলল জান্নাতকে বাহিরে আনতে। তারপর উনি জান্নাতকে বাহিরে বের করে আনে। আচ্ছা হুসাইন, তুই একটু আমার সাথে আয়। চল। বলেই দুজনেও রুমে গেলাম। কিরে, কাগজগুলো সব রেডি তো? সব কিছু ওকে, এখন শুধু শেষ খেলাটা দেখব। কিছুক্ষণ পর জান্নাত শুধু ডাকবি, আর বাকিদের ভেতরে আনার দরকার নেই, কারণ তারা এই ব্যাপারে কিছুই জানে না। ওকে। তারপর কিছুক্ষণ বসে বসে সিগারেট খেয়ে নিলাম একটা। তারপর জান্নাতকে ভিতরে ডাকলাম। জান্নাত আসলো, কিন্তু হালকা ভয় পেয়ে আছে। সরি ভাবি, আমি জানতাম না আপনি হুসাইনের হবু বউ। জান্নাত কিছুই বলল না। আচ্ছা, এখানে 4টা সাইন করে আপনি বাসায় চলে যান, আর কোনো সমস্যা হবে না। আমি জান্নাতের হাত থেকে পেপারগুলো নিয়ে ভালো করে দেখে নিলাম। তারপর জান্নাতকে দিলাম। জান্নাত, সাইন করে দাও। জান্নাত তাড়াতাড়ি সাইন করে দিল। তারপর সেগুলো শিহাবের কাছে দিলাম। জান্নাত, তুমি গিয়ে গাড়িতে বসো, আমি আসতেছি। জান্নাত কিছু না বলে চলে গেল। তুই তো সিনেমায় চান্স পাবি, এত ভালো অ্যাক্টিং করিস তুই। পুলিশের চাকরি যথেষ্ট, এত বেশি কাজ করলে সেই টাকা খাবে কে? আচ্ছা এখন যাই, পরে কথা হবে। ওকে, পেপারসগুলো কি করব, নিয়ে যা। তারপর বের হয়ে এসে গাড়ির সামনে দাঁড়ালাম। সবাই চুপচাপ হয়ে বসে আছে। কি হলো, মুড অফ কেন সবার? কি হয়ে গেল এই সময়টায়? ভাইয়া, তুমি এখন এটা নিয়ে পড়ে আছো? আরে আমি থাকতে আমার পরিবারের কেউ চুল পরিমাণও ক্ষতি করতে পারবে না, এটা সব সময় মনে রেখো। সাথে দিকে আর চোখে তাকিয়ে বললাম, চল এখন। কোথায় যাব? বাসায়। আজকে বাইরে ডিনার করবো, এটা ফাইনাল। আমও বাসায় একা। তাহলে চলো, তাকে নিয়ে আসি, তারপর গিয়ে ডিনার করব। তাহলে সবার মন চাঙ্গা হয়ে যাবে।
তাহলে আম্মুকে ফোন দিয়ে বলো রেডি হয়ে থাকতে। আর তোমরা যাও, আমি আসতেছি ওই গাড়িতে। ওকে জান্নাত, তুমিও ওর সাথে চলে যাও। ওকে। ওকে, তোমরা যাও, আমি আসতেছি বলেই গাড়ি থেকে সরে দাঁড়ালাম। তারপর ওরা গাড়ি নিয়ে চলে গেল। জান্নাত আর আমি গিয়ে উঠে বসলাম গাড়িতে। আপনি ঠিক আছেন? মাথা নেড়ে হ্যাঁ বলল। এদিকে আসো। জান্নাত চুপচাপ কাছে চলে আসলো। কপালে একটা ভালোবাসার পরও শিখে দিলাম। জান্নাত হালকা কেঁপে উঠল। শুনো, অজানা কাউকে লিফট দিতে নেই, আর দিলেও এমার্জেন্সি বা অ্যাক্সিডেন্ট করার ব্যাপারে সাহায্য করবে, না হলে এসবে ফেসে যাবে। ওকে। আর একটা কথা, আমার বউকে সবাই চিনে রাখার দরকার, না হলে কিভাবে হবে। আর আজকে থেকে তোমার কোনো চিন্তা নেই। কোনো সমস্যা হলে তো তোমার পুলিশ দেবর আছেই, ফোন দিবে, চলে যাবে সে। জান্নাত হালকা করে হাসলো। দেখেছ তোমার হবু স্বামী কত ফেমাস? আমাকে বিয়ে করলে সব চিন্তা আমার হয়ে যাবে। পাগলটা। সব ভয় শেষ? হিম্মত দেওয়ার মানুষ পাশে থাকলে ভয় থাকবে কিভাবে? তাহলে সব চিন্তা বাদ দিয়ে চলেন, খাওয়া দাওয়া করে আসি, তাহলে পেটে আগুন লেগে যাবে। গাড়ি কি আমি চালাবো নাকি? আপনার ড্রাইভিং সিটে তো আপনি বসে আছেন। ও চলেন বলে গাড়ি নিয়ে চলে গেলাম সোজা রেস্টুরেন্টে। সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। তখনই সাথী রুমের দরজায় টোকা দিল। আরে ভাবি, আসেন। কি করছো? এই তো বসে আছি। তা হঠাৎ কি মনে করে? ধন্যবাদ দিতে এসেছি। কেন? জান্নাতকে এত বড় একটা দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য। জি, আমি গাড়ির সামনে দাঁড়িয়ে কি বলেছি সেটা কি আপনার কান দিয়ে যায়নি? আমি এখন আসি। ভাবি, একটা কথা জানার ছিল। কি কথা? আপনার হঠাৎ করে কি হলো? আমার কি হবে? আমি তো ঠিকই আছি। না মানে, যে নাকি আমাকে বা আমার পরিবারকেই সহ্য করতে পারে না, সে নাকি তার বোনকে আমার হাতে তুলে দিচ্ছে। ভাবি কিছু না বলে শুধু হালকা হেসে চলে গেল। সব চিন্তা বাদ দিয়ে একটা আরামের ঘুম দিলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে চলে গেলাম অফিসে। দুপুরে পেপারগুলো কুরিয়ার করে দিয়ে তারপর আবার অফিসে চলে গেলাম। সারাদিন শেষ করে অফিস থেকে চলে আসলাম বাসায়। মাথাটা হালকা ব্যথা করছিল। আম্মু! কিছুক্ষণ পর আম্মু সে হাজির। কিরে এভাবে চিল্লাচ্ছিস কেন? মাথাটা ব্যথা করতেছে, একটু টিপে দাও না। আমার তো অনেক কাজ পড়ে আছে নিচে। আচ্ছা তুই শুয়ে থাক, আমি আসছি। ওকে। শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম, তখনই জান্নাত রুমে আসলো। কি খবর? আজকে কোথায় সারাদিন? অফিসে কাজ ছিল তাই বিজি ছিলাম। আমার কথা কি একবারও মনে পড়েনি? সত্য বলবো না মিথ্যা? সত্য। কাজে চাপ ছিল তাই মনে করার সময় পাইনি। আর এত মনে করা কি আছে? মানে? যাকে কলিজায় রাখি তাকে মনে করতে হবে কেন? পটানোর চেষ্টা করতেছেন নাকি? কাকে? কাকে আবার? আমাকে? একটু একটু। ওকে। তা কালকে যে বলছিলেন কিস করবেন, তার কি হলো? কিছুই হয় নাই। তাহলে এখন দিয়ে দেন। থাক, বাসি জিনিস খাওয়ার দরকার নেই। জোর করতে হবে না। তাহলে দেন। দিব, কিন্তু একটা শর্ত আছে। আবার কি সত্য? আমার মাথাটা হালকা ব্যথা করছে, আপনাকে চুলগুলো হালকা টেনে দিতে হবে। ওকে। তাহলে ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসেন। আসছি। তারপর ওর ঘাড়ে হাত রাখলাম। জান্নাত ঘাড় বাঁকিয়ে দিল। তারপর ওর গালে হাত দিয়ে কিস করে ফেললাম। হয়েছে, এবার শর্ত অনুযায়ী আমার চুল টেনে দেন। ওকে, আপনি শুয়ে পড়ুন, আমি চুল টেনে দিচ্ছি। ওকে বলেই বালিশে শুয়ে গেলাম। জান্নাত রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। কারোটা বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি হলো? এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি বালিশে শুয়ে থাকলে আমি চুল টেনে দিব কিভাবে? তাহলে মাথা কি চাঁদে রাখবো নাকি? আমার কোলে মাথা রাখেন, তারপর আমি চুল টেনে দেব। হয় কি বলছেন এসব? আম্মু বা কেউ যদি এসে যায় আর আপনাকে আমার রুমে দেখে, তাহলে কাজ শেষ। এত বক বক করেন কেন? আম্মুই পাঠাইছে আপনার খোঁজ নিতে। কি? আম্মু তো দেখি ইদানিং 5G হয়ে গেছে। এখন মাথায় এদিকে আনেন। কি আর করার, তাই তিশার কোলে একটা বালিশ দিয়ে ওর কোলেই শুয়ে গেলাম। তারপরও হালকা হালকা করে চুলগুলো টেনে দিতে লাগলো। কখন যে ঘুমিয়ে গেলাম তা বলতে পারি না। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙে। কিরে অফিসে যাবি না? বলে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। এভাবে এক সপ্তাহ কেটে গেল। জান্নাত আর আমার বিয়ের দিনও ঠিক হয়ে গেল।
সকালে রেডি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখনই সাথী রুমে আসলো। আরে ভাবি, আপনি কি মনে করে? এই তো দেখতে আসলাম। তা কেমন চলতেছে দিনকাল? ভালো। তা আপনার প্ল্যানগুলো কত দূর? মোটামুটি ফিনিশ লাইনে। তোমাদের বিয়ের পরে খেলাটা শেষ হয়ে যাবে। তোমাকে কি এখনো বোঝোনি এই পরিবারের মানুষগুলো তোমাদের কতটা ভালোবাসে? আমাকে ভুল বোঝাতে হবে না। না, তোমার জন্য শেষ প্ল্যানটাই কাজে লাগাতে হবে। ওকে, তা শেষ প্ল্যানটা কি? সময় হলেই সুদ সামেত দিব বলে রুম থেকে বেরিয়ে আসলাম। ওকে, আমিও দেখব তুমি কি করতে পারো। নাস্তাকে সোজা চলে গেলাম অফিসে। অফিসে কাজ করছিলাম, তখনই তৌফিকের কল আসলো। তা রিসিভ করলাম। কি মামা, কি অবস্থা তোর? এই তো ভালো। তো তোর কি খবর? ভালো। শোন না, পেপারগুলো রেডি করে ফেলেছি। এখন শুধু সাথীর কয়েকটা সাইন করে দিলেই সব সম্পত্তি জান্নাতের হয়ে যাবে। পেপার কয়টা? মোট 5টা। 3টা সাইন করলেই হবে, আর বাকি 2টা যে কোনো সময় করলেই হবে। ওকে, তুই সেগুলো পাঠিয়ে দে। পাঠাইতে হবে নাকি আমি 15 দিন পর দেশে আসতেছি, তখন নিয়ে আসলে হয় না? তাই নাকি? ওকে, নিয়ে আয়। ওকে, ভালো থাকিস। ওকে, ফোনটা কেটে দিলাম। এখন চিন্তা একটাই যে সাথীর থেকে সাইনগুলো কিভাবে, তাও 3টা সাইন। জান্নাত তো আমাকে বিশ্বাস করে, তাই সেদিন না দেখেই সাইন করে দিয়েছিল। কিন্তু এটা তো সাথী, ও না দেখে সাইন করার মেয়েরা। দূর, সেগুলো পরে দেখা যাবে। তারপর অফিসের কাজ শেষ করে বিকেলে বাসায় চলে আসতেছিলাম, তখনই দেখি জান্নাত একটা মার্কেটের সামনে দাঁড়িয়ে আছে। দূর থেকে কিছুক্ষণ দেখলাম ও কি করে। কিছুক্ষণ দেখার পর দেখলাম গাড়ির জন্য দাঁড়িয়ে আছে, তাই গাড়িটাও সামনে নিয়ে দাঁড় করালাম। ম্যাডাম, কোথায় যাবেন? থ্যাঙ্কস, আপনি চলে আসছেন। গাড়ি পাওয়াই যাচ্ছে না। তাই এখানে কি করছেন? একটু মার্কেট করে আসছিলাম। কার জন্য? সেটা তো বলা যাবে না। ওকে, তা বাসা থেকে একা এসেছেন কেন? আর গাড়িও নিয়ে আসেন কেন? গাড়ি নিয়ে আসলে আপনার সাথে দেখা হতো নাকি? কিছু না বলে একটু হাসলাম, তারপর নিজের গাড়ি চালাতে লাগলাম। কোথায় যাবেন? বাসে যাব। চলুন না, কোথাও গিয়ে ঘুরে আসি। ওকে, বলেন কোথায় যাবেন? চলেন নদীর পাড়ে যাই। কিন্তু সেখানে গিয়ে কি করব? সেখানে গেলে আপনার জন্য একটা গিফট আছে। তাহলে তো যাওয়াই যায়। চলেন। তারপর গাড়ি নিয়ে সোজা চলে গেলাম নদীর পাড়ে। দুজনে গিয়ে একটা জায়গায় বসলাম। বলেন, এবার কি বলবেন? কিছু বলতে হবে না, আমাকে কিছুক্ষণ আপনাকে দেখতে দেন। কি? কিছুদিন ধরে আপনি কাজে এত বিজি থাকেন যে আপনাকে ঠিকভাবে দেখতে পারি না। ওকে, দেখেন। চুপ করে কতক্ষণ নদীর দিকে তাকিয়ে রইলাম। কিছুক্ষণ পর জান্নাত আমার কাঁধে মাথা দিয়ে ডুবন্ত সূর্যটা দুজনে দেখতে লাগলাম। এবার আমার গিফটটা দেন। সত্যিই দিব। জানা তো ঠোঁটগুলো কামড়াতে লাগলো। বুঝে গেলাম ওর নিয়তে ভেজাল আছে। ও, থাক, লাগবে না। না, আমার গিফটটা তো আপনাকে নেওয়াই লাগবে। আপনার নিয়ত ঠিক করেন আগে, তারপর গিফটের কথা বলবো। নিয়ত সেটা অনেক আগে থেকেই পাকা, তাই এটাকে সোজা করা সম্ভব না। তারপর জান্নাত আমার মাথাটা ওর দিকে ঘুরিয়ে নিয়ে চেপে ধরে রাখলো। না, প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ। তারপর জান্নাত আর কিছু বলতে না দিয়ে ও ঠোঁট দিয়ে আমার ঠোঁটগুলো বন্ধ করে দিল। কিস করার সময় হঠাৎ অনুভব করলাম জান্নাত আমার হাতে কিছু পরিয়ে দিচ্ছে। তাকিয়ে দেখি ঘড়ি। এটা কিসের জন্য? আপনার গিফট। কিসটা কি ছিল? বোনাস। বাহ, তার কি করলে এমন বোনাস পাওয়া যাবে বলবেন একটু? বিয়ে করেন। ওকে, বিয়ে করলে গিফট হিসেবে কি পাবো আর বোনাস হিসেবে কি পাবো এটা বলতেন যদি। সেটা বিয়ের দিন রাতেই বলবো। এখন চলেন বাসায় যাব। ওকে। তারপর জান্নাতকে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে এসে ভাবতে লাগলাম অনেক হয়েছে এসব খেলাধুলা, এখন এগুলো শেষ করা দরকার, না হলে ঘুরে ফিরে ক্ষতি আমাদের পরিবারেই হবে। তাই খেলাটা শেষ করা দরকার। মোবাইলটা হাতে নিয়ে তৌফিককে ফোন দিলাম। কিরে, কি খবর? এই তো ভালো। শোন না, তোকে আর একটা কাজ করে দিতে হবে। কি কাজ বল? তুই কোনোভাবে ইউকের ভিসার ব্যবস্থা কর। কার জন্য? আমাকে একটু এখানে আসতে হবে। তুই আসবি কেন? সেটা আসার পর বলি। বেশি দিন না, 3-4 দিনের জন্য মাত্র, তারপর আবার ফিরে আসবো। ওকে, আয়। তাহলে দুজনে একসাথেই দেশে ফিরবো। আর আমি 2 দিনের ভিতর ভিসার ব্যবস্থা করতেছি। তুই পাসপোর্ট নিয়ে অফিসে জমা দিয়ে আয়। 4-5 দিনে সব ওকে হয়ে যাবে। ওকে, তাহলে এখন রাখি, পরে কথা হবে। বলেই ফোনটা রেখে দিলাম। তারপর আর কি, মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকে একটা গল্প লিখছিলাম।
তখনই দরজায় কেউ কড়া নাড়ল। তাকে দেখি জান্নাত। শাড়ি পরে আছে, কিন্তু মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কি হলো, ভিতরে আসবেন নাকি বাহিরেই দাঁড়িয়ে থাকবেন? আর মন খারাপ কেন? ধুর, ভাল লাগে না। বিয়ে নাকি আরো 20 দিন পরে। তো কি হয়েছে? আমার আর ভালো লাগে না, মনে হয় কালকেই আপনাকে বিয়ে করে ফেলি। হঠাৎ এত আবেগ? নিজের বর সারাদিন চোখের সামনেই ঘোরাফেরা করে, আর রাতে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাতে হয়। এটা কার ভালো লাগে বলেন? জান্নাতের কথা শুনে না এসে পারলাম না, তাই একটু জোরেই হেসে দিলাম। এদিকে জান্নাত আমাকে হাসতে দেখে আগুনে লাল হয়ে গেছে। ওই হাসি থামান, থামান বলছি। ওকে ওকে, সরি। আপনি তো আমাকে ভালোবাসেন না, তাই আমার ভেতরে কি চলছে সেটা বুঝতেছেন না। কোনো রকম সামলে নিলাম। ওকে, তাহলে এবার এদিকে আসেন। কেন? আদর করবো তাই। থাক, লাগবে না আমার আপনার দেখানো আদর। তারপর আমি উঠে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। দুজনের মাঝে কয়েক ইঞ্চি ব্যবধান মাত্র। জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জান্নাত হঠাৎ পিছনের দিকে ঘুরে দিলাম। তারপর এক হাত ওর পেটে ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিলাম। খালি পেটে হাত পড়তেই জান্নাত কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠল। ওই কি করতেছেন আপনি? শেষ কথাটা কি বলেছিলেন আপনি? সরি, ভুলে বলে ফেলেছি। না, এখন তো ছাড়া সম্ভব না। জান্নাতের ঘাড়ে আস্তে করে একের পর এক ভালোবাসার পরশিকে দিতে লাগলাম। জান্নাতের সারা শরীর কাঁপতে লাগলো। ও কিছু বলতে যাচ্ছে কিন্তু বলতে পারছে না, নিজেকে আমার হাতে ছেড়ে দিয়েছে। আমি জান্নাতের অবস্থা বুঝতে পেরে জান্নাতকে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন? দেখুন, বিয়ের আগে এসব কি করছেন আপনি? ওকে, এগুলো যেটা মনে থাকে। আর এরকম কথা বললে পরের বার মাফ পাবেন না। ভুলেই জান্নাতকে ছেড়ে দিলাম। জান্নাত দরজার কাছে গিয়ে পিছন ফিরে তাকিয়ে মুখ বাঁকিয়ে ভেঙচি কেটে চলে গেল। তারপর থেকে জান্নাত আমার কাছেই আসে না। কিছু বলা থাকলে মেসেজ করে আর দূরে দূরে গিয়ে চলে। এভাবে কেটে গেল 3 দিন। দুপুরে বসে অফিসের কাজ করছিলাম, তখন তৌফিকের ফোন দিয়ে বলল সব কিছু নাকি ওকে হয়ে গেছে। 2 দিন পর নাকি সকালে ফ্লাইট। বাসার কাউকে ইউকে যাচ্ছে এটা বলা যাবে না, অন্য দেশের নাম বলতে হবে। বিকেলে বসের কাছ থেকে 1 মাসের ছুটি আবেদন করলাম। রাজি হলো না। ভাবলাম চাকরি ছেড়ে দিব, কিন্তু সন্ধ্যায় বস ফোন দিয়ে বলল ওকে। রাতে সবাই একসাথে খেতে বসি। এখন সবাইকে বলবো বলে ঠিক করলাম আমাকে সপ্তাহখানেকের জন্য আমেরিকায় যেতে হবে। কেন? কোম্পানির কাজে। কয়েকদিন পর তোর বিয়ে, আর তুই এখন দেশের বাইরে যাবি? বিয়ের তো আরও 17 দিন বাকি আছে। আমি 1 সপ্তাহের ভিতর ফিরে আসব। এই সময় বিদেশ যেতে হবে না তোকে। প্লিজ, একটু কাজ আছে। বললাম না সপ্তাহের ভিতরেই ফিরে আসব। আব্বু না তো নাই। অনেক জোরাজুরির পর রাজি করালাম। যাক, সবাই মেনে নিল, কিন্তু জান্নাত নারাজ। ওর মুখ দেখেই বুঝে যাচ্ছে। কিন্তু এসব ঝামেলা শেষ করতে হলে চাচা চাচিকে দরকার, তাই যেতেই হবে। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে বসে বসে মোবাইল টিপতে লাগলাম। তখনই রুমে কারো আসার আওয়াজ পেলাম। তাকে দেখি জান্নাত এসে আমার কোলে বসে গেল। তারপর বুকে মাথা রেখে চুপচাপ বসে রইল। কি হলো, হঠাৎ আমার এত কাছাকাছি চলে আসলেন? আপনার না গেলে হয় না? মাথা নেড়ে না বললাম। কোনো কিছু না বলে চুপ করে বসে রইল। তাই জান্নাতকে বললাম, আপনার জন্যই তো ভালোই আমি চলে গেলেই আর দূর দিয়ে হাঁটতে হবে না, মন মতো চলতে পারবেন। ভাবছিলাম রাগ করবে, কিন্তু জান্নাত হু হু করে কেঁদে দিল। তাই আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আরে কাঁদতেছেন কেন? আপনি চলে গেলে আমি কি করে থাকবো? আরে আমি তো খুব তাড়াতাড়ি চলে আসবো, আর তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসবো। কিসের সারপ্রাইজ? সেটা দেখলেই বুঝতে পারবেন। এখন কান্না বন্ধ করেন। ওকে। তারপরের দিন খুব স্বাভাবিকভাবে কেটে গেল। তারপরের দিন খুব ভোরে উঠে নাস্তা করে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে দেখি জান্নাত বসে আছে। আপনি এত সকালে উঠেছেন কেন? এমনি। কাকা, আপনি গাড়ি স্টার্ট দেন, ওনার দেরি হয়ে যাচ্ছে। তারপর ড্রাইভার কাকা গাড়ি চালাতে লাগলো, আর জান্নাত আমাকে জড়িয়ে ধরে বসে আছে। এয়ারপোর্টে এসে গাড়ি থেকে ভিতরে চলে যাচ্ছিলাম, তখনই জান্নাত মায়া ভরা চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে রইল। তাই আবার ওর কাছে আসলাম, এসে হালকা করে জড়িয়ে ধরলাম। তাড়াতাড়ি ফিরে আসবেন বলে দিলাম। ওকে, আর আপনিও সাবধানে থাকবেন। তারপর জান্নাতের থেকে বিদায় নিয়ে সব কিছু শেষ করে রওনা দিলাম আকাশ পথে অচেনা এক জায়গায়। ওইখানে গিয়ে পৌঁছে সময়ের ব্যবধান বাংলাদেশ ঢেকে একটু বেশি, তাই সেখানে বিকেল হয়ে গেল। এয়ারপোর্টে তৌফিক এসে পিক করলো। তারপর আমার জন্য একটা হোটেলের রুম বুক ছিল, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর হালকা খাওয়া দাওয়ার পর রেস্ট নিলাম একটু। তারপর তৌফিককে নিয়ে রওনা দিলাম ছোট আব্বুর বাসার উদ্দেশ্যে।
1 ঘন্টা রাস্তা পাড়ি দিয়ে অবশেষে গিয়ে পৌঁছালাম একটা বাড়ির সামনে। বাড়িটা বেশ বড়সড়, তবে অনেক সুন্দর করে সাজানো। রাত হয়ে গেছে, তাই বেশি কিছু দেখতে পাইনি। ভিতরে যাওয়ার সময় দারোয়ান আটকে দিল। ভাই কে আপনারা? এটা কি ফাহাদ সাহেবের বাসা? হুম, কিন্তু আপনারা কারা? বাহ, বাংলাদেশি লোকের বাসার সামনে বাংলাদেশি দারোয়ান, খুব ভালো। ওনাদের গিয়ে বলেন বাংলাদেশ থেকে ওনাদের সাথে দেখা করতে 2 জন এসেছে। আপনারা দাঁড়ান, আমি ফোন দিতেছি। কিছুক্ষণ পর এসে ভিতরে যেতে বলল। যাক, অবশেষে হেঁটে ভিতরে গেলাম বাসায়। কলিং বেল দিতেই একজন ভদ্রমহিলা এসে দরজা খুলে দিল। দেখে বুঝতে পারলাম এটা ছোট আম্মু, কারণ ছোট আম্মু চেহারাটা অনেকটা সাথীর মতো, তাই চিনতে বেশি একটা অসুবিধা হয়নি। জি, কে আপনারা? জি, ফাহাদ সাহেব আছেন? উনি তো অফিসে, এখনই এসে পড়বেন। কিন্তু আপনারা কারা? আপনি আমাদের চিনবেন না, ফাহাদ সাহেব আমাকে চিনবে। উনি আসুক, ততক্ষণ আমরা বাহিরেই আছি। বাইরে থাকবেন কেন? আসুন, ভেতরে এসে বসুন। আর আমি ওনার স্ত্রী। তারপর দুজনকে ভিতরে নিয়ে রেস্টরুমে বসতে দিল। কিছুক্ষণ পর আমাদের জন্য নাস্তা পাঠালো। প্রায় 8 ঘন্টা পর হঠাৎ একজন এসে দরজায় নক করলো। তাকিয়ে দেখি কাকা। আগে ছবি দেখেছি ওনার, তাই চিনতে অসুবিধা হয়নি। জি, কে আপনারা? নিজের ভাইয়ের ছেলেকে চিনতে পারতেছেন না? ছোট আব্বু মনে হয় আকাশ থেকে পড়লো। অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর কাকার চোখের পানি দেখতে পেলাম। তুই কি অভি না হুসাইন? হুসাইন। তুই এত বড় হয়ে গেছিস, এতদিনে আমার কথা মনে পড়লো? বলে ছোট আব্বু এসে আমাকে জড়িয়ে ধরে আবেগে কেঁদে ফেললো। তারপর ছোট আব্বুকে সামলে নিয়ে একটা চেয়ারে বসালাম। তুই আমাকে খুঁজে পেলি কিভাবে? সব বলবো, এখন প্রচুর খিদে পেয়েছে। এখন চলেন আগে কিছু খেয়ে নিই, আর আপনার সাথে আমার কথাও আছে। ওকে, আয়। তারপর ছোট আম্মুকে ডেকে আনলো। একে চিনতে পেরেছো? ছোট আম্মু কিছুক্ষণ তাকানোর পর না বলল। ও হলো হুসাইন, ভাইয়ের ছোট ছেলে। ছোট আব্বু অবাক হয়ে তাকিয়ে রইল, হয়তো ঠিকভাবে বুঝে উঠতে পারিনি। তুমি গিয়ে খাবার দাও আমাদের সবার জন্য। ছোট আম্মু মাথা নেড়ে চলে গেল। তারপর আমি আর ছোট আব্বু গিয়ে সোফায় বসলাম। বাসার সবাই কেমন আছে? এই তো ভালো। আব্বু কেমন আছে? দাদা তো 7 বছর আগেই মারা গেছে। কি? দাদু আছে এখন শুধু। তোমাকে দেখার জন্য দাদু এখনও কান্না করে। উনি তোমার কথা আমাদের বলতো, তাই আমাদের বিয়ের আগে তোমাদের বাসায় নিয়ে যেতে এসেছি। কি যাবে না? যাব। আব্বুকে দেখতে পাইনি শেষবারের মতো, তাই আম্মুকে না দেখে হারাতে চাই না। তাহলে চলেন, কালকেই চলে যাই দেশে। এমনি কি চলে যাওয়া যায় নাকি? আমার বিজনেসটা তো কাউকে বুঝিয়ে দিতে হবে, তারপর যাব। আমার হাতে 1 সপ্তাহ সময় আছে, এর চেয়ে বেশি সময় দিতে পারবো না। ওকে, চলবে। আই, এখন খেয়ে নেই। চলেন বলেই খাবার টেবিলে চলে গেলাম। সবাই খেতে বসলাম। তখনই ছোট আব্বু বলে উঠল, অভি আসেনি? আপনাদের বড় মেয়ের জামাই বিজি, তাই আসতে পারেনি। মানে? সাথীকে কিছুই বলেনি আপনাকে? না, কি হয়েছে বলো তো আমাদের। তাহলে শুনেন, আপনার বড় মেয়ে আমাদের উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছে ভাইয়াকে, আর এই কথাগুলো শুধু আমি জানি। ও কিসের প্রতিশোধ নিবে? আপনাদেরকে দাদা মেনে নেয়নি কেন, তাই ও আমাদের ফ্যামিলিকে রাস্তায় আনবে। আরে ও একটু পাগল টাইপের, অনেক জেদ, মাথায় জেদটা বেশি। আমি ওর কয়েকটা প্ল্যান বরবাদও করে দিয়েছি, কিন্তু আমি চাই না এটা আর কেউ জানুক, তাই এটাতে শেষ করতেই এখানে এসেছি। আমি যে এখানে এসেছি এটা জানাত বা সাথী কেউ জানে না, আর আপনারাও বললেন না, ওদের জন্য সারপ্রাইজ হিসেবে রাখবো আমি। ওকে, কিন্তু সাথী যে বিয়ে করেছে সেটাও আমাদের বলেনি কেন? হয়তো আপনারা যদি ওর বিয়ের উপলক্ষে বাংলাদেশে চলে যান, তাহলে ওর সব প্ল্যান মাটি হয়ে যাবে, তাই। ওকে, তুই চিন্তা করিস না, গিয়ে ওকে আমরা বুঝাবো। আর এই সপ্তাহেই আমি আর তোর ছোট আম্মু দেশে যাব তোর সাথে। আচ্ছা, আপনাদের একটা কথা জিজ্ঞেস করার ছিল। বল। সাথীর মতো আপনারা দুজনে কি আমাদের সবার উপর রেগে আছেন নাকি? দূর, কি বলিস পাগল, তোদের উপর রাগ করে থাকবো তা কি করে হয়? আসলে তখন আমি বাবার উপর রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু তুই এসেছিস এতে আমি কত খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। ওকে, তাহলে আপনি সব কাজ গুছিয়ে নেন, আমি ততদিন শহরটা ঘুরে নিই। ওকে। তারপর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে দিলাম এক ঘুম। তারপর 6 দিন আরামে ঘুরে ফিরে শহরটা দেখে নিলাম। তারপর কাজ সব শেষ করে নিল।
তৌফিকেও সব গুছিয়ে নিল এইদিকে। এরপর 4 জন মিলে রওনা নিজ দেশে। কাউকে দেশে আসতেছি বললাম না, জান্নাতকেও বললাম না, নাহলে এয়ারপোর্টে গিয়ে বসে থাকবে পাগলিটা। এখানে এসে কাকা ছোট আব্বুকে হোটেলে রেখে গুছিয়ে রেখে বাসায় আসতে রাত হয়ে গেল। সবাই আমাকে দেখে অবাক হয়ে গেল। সবার খোঁজ খবর নিলাম, কিন্তু জান্নাতকে দেখলাম না। তারপর রুমে গেলাম, গিয়ে দেখি জান্নাত আমার বিছানায় ঘুমোচ্ছে। তাই আস্তে করে গিয়ে ওর পাশে বসলাম। তারপর ওর কপালে কয়েকটা ভালোবাসার পরশ আঁকতেও তাকালো। তাকিয়ে আমাকে দেখেই অবাক হয়ে গেল। ঘুম থেকে লাফিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরলো। তারপর ওকে বুঝিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। প্রচুর টায়ার্ড ছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে আম্মুটাকে ঘুম ভাঙলো। তারপর উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করতে। সবাই সেখানে বসে আছে, তাই আমিও গিয়ে বসে গেলাম। ভাই কি আজকে অফিসে যাবে? কেন? না, ভাবিকে নিয়ে একটু মার্কেটে যাব, একটা শাড়ি কিনবো। তাই। শাড়ি কার জন্য কিনবি? তোমার জন্য কিনবো, লাগবে। ভাবিকে নিয়ে শপিং যাব বলাতে এত প্রশ্ন করা শুরু করেছো? ধুর পাগল, তোর ভাবি তোর যেখানে মন চায় নিয়ে যাবি, কিন্তু এই প্রথম তুই শাড়ি কিনবি শুনে অবাক হলাম। বিয়ে করতেছি ভাইয়া, বুঝতে হইব। ও, ওকে নিয়ে যা তোর ভাবিকে। ভাবি আপনার কোনো আপত্তি আছে? সাথী কি বলবে বুঝতে না পেরে রাজি হয়ে গেল। নাস্তা শেষ করে কিছুক্ষণ পর সাথীকে নিয়ে বেরিয়ে গেলাম ছোর সাথে দেখা করতে। নাটক করার কারণ কি? তোমাকে সারপ্রাইজ দিতে নিয়ে এসেছি। ও, তা কি সারপ্রাইজ? জায়গায় গেলেই দেখতে পাবে। ওকে। তারপর গাড়ি নিয়ে হোটেলে পার্ক করে ভিতরে গেলাম। সাথে হয়তো উল্টো কিছু একটা ভাবতেছে। তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আরে তুমি যা ভাবতেছো তার কিছুই হবে না, তোমাকে দুজনের সাথে দেখা করতে এনেছি। সাথে আর কিছুই বললো না। তারপর ছোট আব্বু রুমের দরজায় কলিং বেল দেওয়ার পর ছোট আম্মু এসে দরজা খুলে দিল। সাথী ছোট আম্মুকে দেখে একটা শক খেলো। তারপর ওকে নিয়ে ভিতরে গেলাম। কিরে সাথী, হুসাইন যা বলছে তা সব কি সত্যি? সাথী কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে বসে আছে। দেখ মা, ওনারা আমার বাবা মা, ভাই, ভাবি। ওনাদের ক্ষতি মানে আমার ক্ষতি। আমি তোকে ছোটবেলায় তোকে সব বলেছিলাম, যেন আমি যদি বেঁচে না থাকি তুই যেন ওনাদের কাছে ফিরে আসতে পারিস। আর এখন নাকি ওনাদেরই ক্ষতি করতে চাচ্ছিস। সাথী এখনো চুপ হয়ে আছে। ছোট আব্বু তাকে বোঝাতে লাগলো আমার সব শোনার মন চাইল না, তাই নিচে এসে গাড়িতে বসে রইলাম। প্রায় আধ ঘন্টা পর সাথী এসে গাড়িতে উঠলো। কোনো কথা না বলে গাড়ি নিয়ে সোজা বাসায় গেলাম। সাথী নেমে যাওয়ার সময় বললাম জান্নাত যেন জানতে না পারে ছোট আব্বু আম্মুর কথা, ওর জন্য সারপ্রাইজ আছে। সাথী কিছু না বলে ভিতরে চলে গেল। আমিও রুমে চলে গেলাম। গিয়ে দেখি জান্নাত বসে বসে মোবাইল টিপছে, তাই চলে গেলাম ফ্রেশ হতে। এসেই জান্নাতের পাশে শুয়ে গেলাম। আপনি কেমন জানি বদলে গেছেন। আবার একই কথা, কি করলাম আমি? বিদেশ থেকে এসে আমাকে একবারও আদর করেছেন? তো আসেন এবার আদর করি বলেই টান দিয়ে শুইয়ে দিলাম। জান্নাত চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। আমি উঠে গিয়ে দরজা বন্ধ করে আসলাম। এবার বলেন আপনার কি কি আদর লাগবে? আপনাকে আদর করতে হবে না, আপনি শুধু চুপচাপ শুয়ে থাকেন, আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। ওকে বলেই শুয়ে গেলাম। জান্নাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে গেল। আমি মোবাইল নিয়ে টিপতে লাগলাম। আপনার জন্য সারপ্রাইজ আছে বলেছিলাম, মনে আছে? বিকেলে সারপ্রাইজ দিতে নিয়ে যাব, রেডি থাকেন। ওকে। বিকেলে জান্নাতকে নিয়ে গেলাম হোটেলে। জান্নাত ওনাদের দেখেই অবাক হয়ে গেল। তারপর ওনাদের কথা শেষ হলে ওনাদের আজকেই নিয়ে যাব বলে ঠিক করলাম। তারপর সব কিছু গুছিয়ে নিতে লাগলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। সব কিছু রেডি করে জান্নাত একটা ব্যাগ নিয়ে নিচে পাঠিয়ে দিলাম। এই সুযোগে ছোট আব্বু আম্মুকে বলে দিলাম আমি আপনারা দুজন আর সাথী ছাড়া এইসব ঘটনাগুলো কেউ জানে না। আমি চাই আর কেউ যেন না জানে। এগুলো নিচে ছিল, নিচেই দাফন করে দিব, সো প্লিজ। ওকে বাবা। তারপর ফোনটা বের করে ভাইয়াকে ফোন দিলাম। কিরে, এখন ফোন দিয়েছিস কেন? ভাইয়া তুমি আব্বুকে নিয়ে এক্ষুনি বাসায় চলে আসো, ছোট একটা সমস্যার সমাধান করতে হবে। সো এমার্জেন্সি আব্বুকে নিয়ে বাসায় আসো, আমি আসছি। তুই কোথায় আর কি হয়েছে? তোমরা এক্ষুনি আসো, আমি এসে সব বলছি বলে ফোনটা কেটে দিলাম। তারপর ওনাদের দিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। আব্বু, তোমাদের হবু জামাইকে তোমাদের কেমন লেগেছে? মা, তোর পছন্দই আমাদের পছন্দ। আর হুসাইন তো অনেক ভালো ছেলে। আমিও অনেক ভালোবাসি ওকে। তারপর সোজা বাসায় চলে আসলাম। আমি ব্যাগ নিয়ে আগেই চলে আসলাম।
এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখে ভাইয়া বলল, কিরে কি হয়েছে, আমাদেরকে এত ইমার্জেন্সি ডাকলি কেন? ভাইয়াটা বলতেই ছোট আব্বু আম্মু বাসায় ঢুকলো। আব্বু আম্মু আর দাদু অবাক হয়ে গেল, কিন্তু ভাইয়া ঠিকভাবে বুঝে উঠতে পারিনি। নাও দাদু, তোমার ছোট ছেলেকে খুঁজে নিয়ে এসেছি। জান্নাত আমার কথা শুনে অবাক হয়ে তাকালো, কারণ জান্নাত জানতো না ওর আব্বু আম্মুই আমার ছোট আব্বু আম্মু। তারপর ছোট আব্বু এসে দাদুকে জড়িয়ে ধরে কান্না করে দিল। এরপর সবার সাথে কথাবার্তা শেষ করলো। ওনাদের আবেগ বিনিময় শেষে আমি ভাইকে বললাম, ভাইয়া নিজের শ্বশুর শাশুড়িকে সালাম করবে না? এবার আব্বু আম্মু দাদু আর ভাইয়া একটা বড় সড়ো একটা ধাক্কা খেলো। আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ছোট আব্বু পরিস্থিতিটা বুঝতে পেরে জান্নাতার সাথীর কাছে গিয়ে ছোট আব্বু বলল, হ্যাঁ ভাইয়া, ওরা দুজনেই আমার মেয়ে, আমার চোখের মণি। তারপর সবাই হাসি খুশি মেনে নিল সাথীকে আর জান্নাতকে। তারপর রাতে খাওয়া দাওয়া করে গান শুনছিলাম। তখনই জান্নাত রুমে এসে আমার বুকে হেলান দিয়ে বসে রইল। আমি ফেসবুক চালাচ্ছিলাম, তখনই দরজায় কেউ নক করলো। তাকে দেখি সাথী। জান্নাত তাড়াতাড়ি উঠে বসলো। জান্নাত, তুমি একটু কফি বানিয়ে আনতে পারবে আমার জন্য? যাচ্ছি। তা কি মনে করে আমার কাছে আসা হলো? এত তাড়াতাড়ি হার মেনে গেলে আমার কাছে? আচ্ছা, কখনো ব্লাইন্ড 3 পাত্তি খেলেছ? না, তবে জানি ওই না দেখে যে টাকা দেয় তারপর শো করে ওইটা। তো অনেক তো খেললাম। তা দেখি কার কাছে কি আছে। তুমি আগে শো দাও, তারপর আমি দিব। তারপর দেখাবো কে হেরেছে। সাথে কিছু পেপার আমার সামনে রাখলো। হাতে নিয়ে দেখি আমাদের সব সম্পত্তির পেপার। কিছুটা অবাক হলাম, ও কিভাবে করলো? তোমার আব্বুর কয়েকটা সাইন, সব সম্পত্তি আমার হয়ে যেত। তুমি যাকে দিয়ে বানিয়েছো সে বলেনি যে আব্বু তার সব সম্পত্তি অনেক আগেই আমাদের দুই ভাইকে দিয়ে দিয়েছে, তাই এগুলো অযথা? সাথে কিছুটা অবাক হয়ে যায়। এবার আমি শো করি। তারপর ওদের সম্পত্তির পেপারগুলো, তারপর ওর ইমেইলগুলো আর ম্যানেজারের আটকে রাখার ভিডিওটা রাখলাম। সাথে সেগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। আর ওর মুখ দেখে বুঝতে পারছিলাম ও অনেক অবাক হয়েছে। জিত আমারই, কিন্তু এসব ঝামেলা কাঁধে নেওয়ার মুড নাই, তাই ঝেড়ে ফেলে দিলাম। এরপর যদি আমার ফ্যামিলির বিন্দুমাত্র ক্ষতি হয়, তাহলে তোমাকে আমি আমার ভিলেনের রূপটা দেখাবো। তোদের এসব ইমোশন থেকে প্রতিশোধ নেওয়ার চিন্তাটা মাথা থেকে চলে গেছে। যা, মাফ করে দিলাম তোদের সবাইকে। কিছু না বলে হালকা একটু হাসলাম। তারপর সবগুলো পেপারে আগুন লাগিয়ে ডাস্টবিন বক্সে রেখে দিলাম। সাথী চলে গেল। আমি বসে বসে আবার মোবাইল টিপতে লাগলাম। তখনই জান্নাত কফি নিয়ে আসলো। আপু কেন এসেছিল? তুমি নাকি বিয়েটা করতে চাও না, এটা বলতে এসেছিল। কি? আপু মিথ্যা বলেছে? আমি এখনই আপুকে ডেকে আনতেছি। আরে আমি মজা করতেছিলাম। ভাবি ধন্যবাদ দিতে এসেছিল তোমাদের বাবা মাকে নিয়ে আসার জন্য। শয়তান, ভয় পাওয়াইয়া দিয়েছিলেন। সত্যি? আচ্ছা, আগুনে কি পোড়ালেন? ও, পুরনো দুশ্মনী। মানে এগুলো কন্ট্রাক্ট বাতিল প্রজেক্টের ফাইল, তাই পুড়িয়ে দিয়েছে। ও, তা এখন কি করবেন? আপনাকে আদর বলে টান মেরে শুইয়ে দিলাম। তারপর 6 দিন এমনিতেই চলে গেল। সবাই হাসি খুশি চলতেছে। সবাই মিলে থাকার মজাই আলাদা। বিয়েটাও শেষ হয়ে গেল। ভাইয়ার সাথী এনে রুমের ভিতর দিয়ে গেল। তাকে দেখি জান্নাত বিয়ের সব ড্রেস খুলে নর্মাল কাপড় পরে শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। কিছুটা অবাক হলাম, এভাবে শুয়ে আছেন কেন? তো কি করব, সারা রাত আপনার জন্য বসে থাকবো? বাজে কয়টা দেখেন তো। নতুন বউয়ের এভাবে কথা বলা মানায় না। ঠিক আছে চলেন, এবার আমার গিফট দেন। কিসের গিফট? মনে আছে বলেছিলেন বিয়ে করলে নাকি অনেক বড় গিফট দিবেন। ওকে, তাহলে বিয়ে করে আমাকে পেয়েছেন, আর গিফট হিসেবে আমি সারা জীবনের জন্য নিজেকে আপনার নামে লিখে দিলাম। ওকে, তাহলে এত বড় সুযোগ হাতছাড়া করে লাভ নেই। সুযোগের সদ্ব্যবহার করাই ভালো। মিস করাটা বোকামি হবে। মিস করতে কে বলেছে? বলে আমার কলারে টান দিয়ে খাটে ফেলে দিল। তারপর আর কিছু বলার আগেই ওর ঠোঁট দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল। তারপর কি হয় জানতে বসে আছেন তাই না? বিয়ে করলে জানবেন। আর যারা করেছেন তারা তো সত্যি গল্পটা বড় হয়ে গেছে। এত বড় গল্প ভালো না। গল্পটা কেমন হয়েছে একটি গঠনমূলক কমেন্ট করে জানাতে ভুলবেন না।